আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ আব্দুল আলিম, সহকারী শিক্ষক, বাহিরমাদি মাধ্যমিক বিদ্যালয়। আবার তোমাদের সাথে আজ যুক্ত হলাম অনলাইন ক্লাসে। সারা বিশ্বব্যাপী করোনা মহামারীর মধ্যে প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে, তাই স্বাভাবিক শ্রেণী কার্যক্রম কোনোভাবেই চালানো সম্ভব হচ্ছে না। বিধায় তোমাদের উপকারের জন্য, কোর্স কমপ্লিটের জন্য সরকারের নির্দেশে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে আমরা বিভিন্নভাবে অনলাইন ক্লাস পরিচালনা করে আসছি। আশা করছি তোমরা এই অনলাইন ক্লাসগুলো ভালোভাবে দেখছো এবং সেগুলো বাড়িতে অনুশীলন করে উপকৃত হচ্ছ। আমরা পূর্বে যে অনলাইন ক্লাসগুলো করেছি তোমরা দেখেছো ইনশাল্লাহ। আজকে আমি হাজির হয়েছি তোমাদের মাঝে নবম ও দশম শ্রেণীর আইসিটি বিষয় নিয়ে। নবম ও দশম শ্রেণীর আইসিটি বিষয় নিয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, নবম ও দশম শ্রেণীর যে আইসিটি বিষয় নিয়ে আমি হাজির হয়েছি, সেই আইসিটি বিষয়ের আজকে আমরা তোমাদের পড়াবো ই সার্ভিস ও বাংলাদেশ। আমরা তোমাদের পড়াবো আজকে ই সার্ভিস ও বাংলাদেশ। ই সার্ভিস ও বাংলাদেশ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রথমেই জানতে হবে যে ই সার্ভিসটা কি। ই সার্ভিস কি? বাংলাদেশ আমরা বুঝি যে আমরা যে দেশে বসবাস করি, স্বাধীন সার্বভৌম একটি দেশ, আমাদের মাতৃভূমি সেটা বাংলাদেশ। কিন্তু এই বাংলাদেশে ই সার্ভিসটা কি? আইসিটির উন্নয়নের আগ মুহূর্ত পর্যন্ত বাংলাদেশের সকল কার্যক্রম অফিসে, আদালতে বা যেই জায়গায় কার্যক্রমটি পরিচালিত হয় সেইখানে গিয়ে গ্রহণ করতে হতো, সেই জায়গায় গিয়ে গ্রহণ করতে হতো। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, আইসিটির উন্নয়নের ফলে আমরা এখন অনেকগুলো সেবা ডিজিটালাইজড হয়ে গেছে। এগুলো আমরা ইলেকট্রনিক সার্ভিসের মাধ্যমে পেয়ে থাকি। ইলেকট্রনিক সার্ভিসের মাধ্যমে এই সেবাগুলো পেতে গিয়ে আমাদের জীবনযাত্রার যেমন উন্নয়ন হয়েছে, তেমনি আমাদের কাজের সময় কমে এসেছে। আবার আমাদের সময়ের সাথে সাথে যে আমাদের খাটুনি ছিল, একটি কাজের পিছনে দৌড়াদৌড়ি এবং পরিশ্রম, সেটা কমে এসেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা একটু সামনের দিকে যদি যাই, তাহলে বাংলাদেশে ই সার্ভিস কী কী বিষয়ে ই সার্ভিস এখনও চালু হয়েছে তার মধ্যে আমরা দেখতে পাবো পাঠ্যপুস্তকের ডিজিটাল সংস্করণ, পাঠ্যপুস্তকের ডিজিটাল সংস্করণ, ই পুরজি, ই টিকেট, টেলিমেডিসিন, অনলাইন আয়কর সেবা ইত্যাদি ধরনের সেবা আমরা ই সার্ভিসের মাধ্যমে পেয়ে থাকি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আমাদের নবম ও দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পাঠ্য বইয়ের আলোকে আমরা কয়েকটি ই সার্ভিস বিষয়ে আলোচনা করব। আশা করি তোমরা আলোচনাটি মনোযোগ দিয়ে শুনবে। আমাদের এই ক্লাসটি দেখার পরে যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে জানালে পরবর্তীতে আমরা সেটা সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই আসি আমাদের ই সার্ভিসের প্রথম আসছে ই পুরজি। শিক্ষার্থী বন্ধুরা, ই পুরজি কি? ই পুরজি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাংলাদেশের অধিকাংশ শিক্ষার্থীরা গ্রামের, এবং এই গ্রামের শিক্ষার্থী হওয়ার কারণে ইক্ষু আর কোনো অঞ্চলে আঞ্চলিক ভাষায় বলে থাকে কুশর, এই বিষয়টির সাথে তোমরা পরিচিত। বাংলাদেশে অধিকাংশ চাষি ইক্ষুর চাষ করে থাকে। এই ইক্ষুর চাষ করে থাকার কারণে ইক্ষুগুলোকে চিনি কলের মাধ্যমে চিনি কলে বিক্রি করতে হয়। এই চিনি কলে বিক্রি করতে গেলে আমাদের সচরাচরই যেটা দেখা যায় যে পূর্বে দিনের পর দিন চিনি কলের যে এজেন্ট সমূহ বা আউটলেট সমূহ ছিল, সেখানে গিয়ে কৃষককে
বসে থাকা লাগতো, তাদের অফিসারদের সাথে যোগাযোগ করে ইক্ষু কবে সেখানে বিক্রি করার জন্য নিয়ে যাওয়া যাবে সেই সম্পর্কে একটি দিক নির্দেশনা বা একটি আবেদনপত্র জমা দিয়ে দিন তারিখ গ্রহণ করা লাগতো। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, এখন ডিজিটাল বাংলাদেশ হয়ে যাওয়ার কারণে আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের ফলে এই স্বাস্থ্যসেবা, এই পুঁজি আমাদের দোরগোড়ায় পৌঁছে গেছে। দেশের প্রায় 15টি চিনিকলে সকল আখচাষি এখন SMS এর মাধ্যমে পুঁজি গ্রহণ করতে পারে। যদি আমরা এখন SMS এর অপশনে গিয়ে আমার জমি কোন এলাকায়, কোন উপজেলার অন্তর্গত, কোন ইউনিয়নের অন্তর্গত, এইগুলো যদি আমরা পূরণ করে SMS দিই, তাহলে আমাদের ফিরতি SMS এ জানিয়ে দেওয়া হয় যে আমরা কবে নাগাদ এই ইক্ষু আমাদের সরকারি কেন্দ্রগুলোতে আমরা গিয়ে বিক্রি করে আসতে পারব। ফলে কৃষকের যেমন সময়ের দিকটা বেঁচেছে, তদ্রূপ বেঁচেছে তাদের খাটুনি বা পরিশ্রম। ফলে পুঁজির কারণে ইক্ষু চাষিরা অনেকভাবে উপকৃত হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, সার্ভিস ও বাংলাদেশের আমরা পরবর্তী একটি বিষয় দেখব, ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম। ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম, ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এটা শুনেই হয়তো বুঝছো যে ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম, EMTS, এটাকে আমরা সংক্ষেপে বলে থাকি EMTS, ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম, ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম। তো এই EMTS এর মাধ্যমে পূর্বে EMTS কার্ড চালু করার পূর্ব মুহূর্ত পর্যন্ত একটি দেশ থেকে যদি আরেকটি দেশে টাকা পাঠানো যেত, বা অন্য জায়গার যে কোনো দেশের একটি প্রান্ত থেকে আরেক প্রান্তে টাকা পাঠাতে হলে সচরাচর ব্যাংকের মাধ্যমে কিংবা আমাদের পোস্ট অফিসের মাধ্যমে পাঠানো লাগতো। এটা মানে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে টাকাটি পৌঁছতে দিনের পর দিন অপেক্ষা করা লাগতো। তারপর সেই টাকা পৌঁছালে পোস্ট অফিসের পিয়ন মহোদয়গণ গিয়ে সেই টাকাগুলো প্রদান করতেন। কিন্তু বাংলাদেশ পোস্ট অফিস এখন EMTS সার্ভিস চালু করেছে, ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম চালু করেছে। এই ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম চালুর ফলে বাংলাদেশে যে কোনো প্রান্তে বা পৃথিবীর যে কোনো প্রান্তে 1 মিনিটের মধ্যে 50,000-এর বেশি টাকা প্রদান করা সম্ভব হয়। 1 মিনিটের মধ্যে আমরা 50,000-এর চেয়ে বেশি টাকা পাঠাতে সক্ষম হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা বুঝতে পারছো যে বাংলাদেশের যে কোনো জায়গার ডাকঘরে এই সেবা তুমি গ্রহণ করতে পারবে এবং তোমার যে টাকা প্রাপ্তির যে নিশ্চয়তা সেটা বিধান করতে পারবে, এবং টাকা পাঠিয়ে অনেক দিন অপেক্ষা করার দিন এখন শেষ হয়ে গেছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেমের পরে আমরা একটু যদি দেখতে যাই যে আমরা আর কি বিষয়ে সার্ভিস পেতে পারি, আমরা এখন দেখব পর্চা সেবা। পর্চা সেবা শিক্ষার্থী বন্ধুরা, পর্চা সেবা, ইলেকট্রনিক পর্চা সেবা সেটা আমাদের কিসের সাথে সম্পর্কিত? আমরা প্রত্যেকেই নিজে একটি বাড়িতে বসবাস করি, আর বাড়িটি একটি জমির উপরে অবস্থিত, আর জমিটি ভূমি মন্ত্রণালয়ের অন্তর্গত। আমার জমির কাগজ আগে আমরা যেতাম ভূমি অফিসে। এই ভূমি অফিসে যাওয়ার ফলে ভূমি অফিসের লোকজন বা পিয়নগণ
তাদের মোটা ভলিউম বই খুঁজে খুঁজে আমাদের জমির কাগজ বের করে তবে আমাদের হাতে দিত। এতে করে আমাদের একসাথে যে কাজগুলো সংগঠিত হতো, যে অনেক পরিশ্রম হতো, অনেক সময় অপচয় হতো। কিন্তু বর্তমান বাংলাদেশে ইলেকট্রনিক মিডিয়া উন্নতির ফলে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নতির ফলে আমাদের ভূমির কাগজপত্র এখন ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমরা পেতে পারি। আমরা ঘরে বসেই স্মার্টফোন কিংবা ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে আমরা পর্চা সেবা গ্রহণ করতে পারি। আমরা ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে যদি আমাদের এই জমির দাগ নম্বর, খতিয়ান নম্বর এবং কোন মৌজার অন্তর্গত সেগুলো যদি আমরা লিখে দিয়ে সার্চ করি, তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের যে জমি, সেই জমির কাগজ আমরা ঘরে বসেই এখন পেতে পারি। এই ঘরে বসে যে কাগজটি পাওয়া যায়, সেই কাগজটিকে আমরা ডাউনলোড করে যদি প্রিন্ট দিয়ে নিই, তাহলেই আমাদের জমির পরিমাণ এবং এই জমির অংশীদারিত্বে কে কে আছে সেগুলো আমরা ঘরে বসেই বুঝতে পারি। গতানুগত পদ্ধতিতে পর্চা তৈরি করার হাত থেকে আমাদের এখন রক্ষা হয়েছে। বর্তমানে এটি ই-সেবার আওতায় বাংলাদেশের আবেদনকারী দেশ বিদেশের যে কোনো স্থান থেকে নির্দিষ্ট ফি জমা দিয়ে এই পর্চা গ্রহণ করা যে হয়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তাহলে বুঝতে পারলে যে পর্চা আমাদের কি কাজে ব্যবহার হচ্ছে। তো আমরা যদি পরবর্তীতে দেখতে যাই, তাহলে স্বাস্থ্যসেবা স্বাস্থ্যসেবা দেখি আমরা। স্বাস্থ্যসেবা মানুষের যাদের দেহ আছে তার এই স্বাস্থ্যের উন্নয়নের জন্য বা অবনতি ঘটলে তার চিকিৎসার জন্য আমরা স্বাস্থ্যসেবা গ্রহণ করে থাকি। পূর্বে যে কাজগুলো হতো, আমাদের পূর্বে ডাক্তারের কাছে গিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে স্বাস্থ্যসেবা গ্রহণ করা লাগতো। আবার সরকারি হাসপাতাল কিংবা বেসরকারি হাসপাতাল বা ক্লিনিক সমূহে আমাদের সরাসরি গিয়ে ডাক্তারের সাথে পরামর্শ করে স্বাস্থ্যসেবা গ্রহণ করা লাগতো। কিন্তু এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের ফলে এখন আমরা ঘরে বসেই স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারি। এখন আমরা এসএমএস এর মাধ্যমে আমার রোগের বিবরণ যদি আমরা ডাক্তারকে জানাইতে পারি, ডাক্তার ফিরতি এসএমএস এর মাধ্যমে আমাদের রোগ নির্ণয় করে তার সেবা দিয়ে থাকেন। আবার আমরা যদি মোবাইল ফোনের মাধ্যমে ডাক্তারের সাথে সরাসরি যোগাযোগ করি, তাহলেও আমাদের এই স্বাস্থ্যসেবাটি ডাক্তার সরাসরি দিয়ে থাকেন। বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ এবং বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানসমূহ এবং কোম্পানিগুলো স্বাস্থ্যসেবা চালু করেছেন। এই স্বাস্থ্যসেবার ফলে জনগণের যেমন ডাক্তারের কাছে গিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার দুর্ভোগ কমেছে, তদ্রূপ কমেছে খরচ। এখন আমরা ঘরে বসেই আমরা টেলিফোনের মাধ্যমে যে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জেনেছো, নিম্নের ক্লাসেই জেনেছো যে সেই স্বাস্থ্যসেবাকে টেলিমেডিসিন বলা হয়ে থাকে। টেলিমেডিসিন আবিষ্কারের ফলে, টেলিমেডিসিন চালু হওয়ার ফলে এখন আমাদের যে কোনো শিক্ষার্থীও ডাক্তারের সাথে যোগাযোগ করে টেলিমেডিসিনের সেবা গ্রহণ করতে পারে। তাই তোমাদের কোনো সমস্যা যদি স্বাস্থ্যসেবার সমস্যা যদি হয়ে থাকে, তাহলে তোমাদের টেলিমেডিসিন সেবাটি গ্রহণ করার জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি। তো শিক্ষার্থী বন্ধুরা, আর কোন বিষয়ে আমরা স্বাস্থ্যসেবা দিয়ে থাকি সেটা যদি আমরা একটু দেখতে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে আমরা রেলওয়ে টিকেটিং ও মোবাইল টিকেটিং, রেলওয়ে টিকেটিং ও মোবাইল টিকেটিং শিক্ষার্থী বন্ধুরা, এখানে
তোমরা লক্ষ্য করছো যে দুইটা বিষয় এখানে, যে রেলওয়ে টিকিটিং এবং মোবাইল টিকিটিং। এই রেলওয়ে টিকিটিংটা যারা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিংবা তোমাদের অভিভাবকগণ যারা রেলওয়েতে ভ্রমণ করেছো, তারা নিশ্চয় জেনেছো যে পূর্বে টিকিট কাটতে হতো রেলওয়ের স্টেশনে গিয়ে টিকিট কাউন্টার থেকে। তাতে লম্বা লাইন দিয়ে টিকিট কাটতে কাটতে অনেক সময় টিকিট পাওয়া যেত, কিন্তু তোমার ভ্রমণের সিটের নিশ্চয়তা বিধান করা হতো না। অনেক সময় ভিড়ের মধ্যে টিকিট কাটতেও সমস্যা হতো। কিন্তু বাংলাদেশ রেল সেবা বিভাগ এখন রেলওয়ে টিকিটিংটিকে অনলাইনের মাধ্যমে ছেড়ে দিয়েছে। এই অনলাইনের মাধ্যমে এখন রেলওয়ে টিকিটিং ব্যবস্থা চালুর ফলে একজন যাত্রী ঘরে বসেই কিংবা তার পার্শ্ববর্তী কোনো ডিজিটাল সেন্টার থেকে রেলওয়ে টিকিট গ্রহণ করতে পারে। রেলওয়ে টিকিট গ্রহণ করার ফলে সে যাত্রীর যেমন সময়ের অপচয় হচ্ছে না, যাত্রী ইচ্ছে মতো পছন্দ মতো টিকিট কেটে নিতে পারছে এবং তার যাত্রাটি সুগম ও সুন্দর হচ্ছে। আবার শিক্ষার্থী বন্ধুরা, অন্যান্য বিষয়গুলো যদি আমরা দেখতে যাই, যে বাসের টিকিট কিংবা যে কোনো ধরনের টিকিট এখন আমরা অনলাইনে গ্রহণ করতে পারি। আগে দূরপাল্লার বাসে ভ্রমণের জন্যও আমাদের বাস স্টেশনে গিয়ে অগ্রিম টিকিট কেটে আনা লাগতো, অথবা যেদিন আমরা যাত্রা করব সেই দিন এই টিকিটটি গ্রহণ করা লাগতো। কিন্তু আমরা এখন অনলাইন টিকিটিংয়ের মাধ্যমে বা মোবাইল টিকিটিংয়ের মাধ্যমে যেহেতু আমরা চলে এসেছি, তাই আমরা এখন ঘরে বসেই যে কোনো দিনের টিকিট অগ্রিম আমরা গ্রহণ করতে পারি। মোবাইল ফোনের মাধ্যমে আমরা এই টিকিট বুকিং দিতে পারি, আর তাই আমাদের যাত্রাটি আগের মতো আর দুর্গম না হয়ে সুগম যাত্রায় পরিণত হয়েছে। এখন আমাদের সেই কারণে যেমন কমেছে সময়ের অপচয়, তদ্রূপ কমেছে আমাদের সময়ের সাথে সাথে অর্থপ্রাপ্তির নিশ্চয়তা। ট্রেন ছাড়ার নির্দিষ্ট সময় পূর্বে যাত্রীকে আর স্টেশনে যেতে হয় না। এখন ট্রেন ছাড়ার 2-1 মিনিট আগে গিয়ে স্টেশনে হাজির হলেই আমরা ট্রেনে ভ্রমণ করতে পারি। এই প্রাপ্ত গোপন নম্বরগুলো আমরা যখন টিকিট গ্রহণ করে থাকি তখন আমাদের প্রাপ্ত গোপন নম্বর দিয়ে থাকে। এই নম্বরগুলো আমরা কম্পিউটারের মাধ্যমে প্রদান করে টিকিটকে আবার আমরা প্রিন্ট করে নিতেও পারি, সেগুলোই আমাদের টিকিট হিসেবে ব্যবহার হয়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের পাঠে আমরা যেগুলো দেখলাম, যে বাংলাদেশ সেবার মাধ্যমে আমরা যে সেবাগুলো পেয়ে থাকি সেগুলো হচ্ছে পুঁজি, ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম, পর্সা সেবা, স্বাস্থ্য সেবা এবং রেলওয়ে টিকিটিং ও মোবাইল টিকিটিং। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের ফলে যেহেতু আমরা এই বিষয়গুলো এখন আমাদের দোরগোড়ায় পৌঁছে গেছে, হাতের নাগালে চলে এসেছে, আশা করি তোমরা এই সিস্টেমগুলোর সুষ্ঠু ব্যবহার করবে, তুমি নিজে উপকৃত হবে এবং তোমার পার্শ্ববর্তী লোকজনগুলোকে উপকার করার চেষ্টা করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের যে পাঠটা আমরা পড়লাম, এই পাঠটুকু তোমরা পাঠ্য বইয়ের 8 ও 9 পৃষ্ঠার যে সার্ভিস ও বাংলাদেশ এখানে লিপিবদ্ধ আছে। তোমরা আমার ভিডিও ক্লাসটি দেখার সাথে সাথে পাঠ্য বইটিকে একটু অনুশীলন করবে। যদি কোনোরূপ সমস্যা পরিলক্ষিত হয় তবে তোমরা কমেন্টস বক্সে আমাদের জানাবে, আমরা পরবর্তীতে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। যেহেতু এখন করোনা মহামারীর মধ্যে সকলেই আমরা জর্জরিত, বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। বাংলাদেশ এখন ভারতীয় ভ্যারিয়েন্টের কারণে আমরা একেবারেই নাজেহাল অবস্থা। তাই সবাই সুন্দরভাবে গৃহে থাকবে, মাস্ক পরিধান করবে, স্যানিটাইজার ব্যবহার করবে, নিজে সুস্থ থাকবে, পরিবারের লোকজনকে সুস্থ রেখে আমরা একটি সুন্দর বাংলাদেশ যদি ফিরে পাই, আবার যদি আমরা ক্লাসে ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়, তাহলে আবার রেগুলার ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।